Assalamu alaikum. Welcome to the project presentation of Team BirdBrains for Therap Java Fest 2024. আমার নাম নাজমুল হোসেন আর আমার টিমমেট হচ্ছে আসসালামু আলাইকুম। আমি ইমরান বিন আজাদ সিয়াম। আমাদের প্রজেক্টের নাম হচ্ছে এআই একাডেমি। আমাদের প্রজেক্টের মূল উদ্দেশ্য হচ্ছে স্টুডেন্টসের লাইফে, তার একাডেমিক লাইফে এআইয়ের ইউসেজটা এফিশিয়েন্ট আর মোর এফেক্টিভ করা, আর স্টুডেন্টরা যাতে খুব ইজিলি এর বিভিন্ন ফিচারগুলো অ্যাক্সেস করতে পারে এবং সেগুলো ইন্টিগ্রেট করতে পারে তাদের পড়াশোনাতে, সেই কাজটা আমরা করতে চেষ্টা করেছি আমাদের অ্যাপের মাধ্যমে। একজন ইউজার যখন প্রথমে আমাদের পেজে ল্যান্ড করবে, আমাদের হোম পেজে আমরা আমাদের ফিচার্সগুলো এক্সপ্লেন করেছি যাতে ইউজার বুঝতে পারে আমাদের অ্যাপের মাধ্যমে কী কী কাজ করা যাবে এবং সেই ইন্টারেস্টেড ফিল করে যে আমাদের অ্যাপটা ইউজ করার। প্রথমে যদি আমরা গেট স্টার্টেড বাটনে চাপ দিই তাহলে আমাদেরকে হচ্ছে সাইন ইন পেজে নিয়ে যাবে। আমাদের অ্যাপটা ইউজ করার জন্য প্রথমে থেকে সাইন ইন করে নিতে হবে। তো কোনো ইউজার যদি নতুন ইউজার হয়ে থাকে তাহলে সে কিন্তু সাইন আপ করতে পারবে খুব সহজে। এখানে তার নাম, ইমেল, পাসওয়ার্ড দিয়ে কিন্তু সে ইজিলি সাইন আপ করতে পারবে। তো আমি একটা ডেমো সাইন আপ করে দেখাচ্ছি। ক্রিয়েট অ্যাকাউন্ট দিলে যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট হবে তখন হচ্ছে তাকে একটা ওটিপি পাঠানো হবে এবং ওটিপির মাধ্যমে সে কিন্তু তার ইমেলটা ভেরিফাই করতে পারবে। সেই ইমেলের মাধ্যমে যে ওটিপিটা পাবে সেটা যদি এখানে দেয় তাহলে কিন্তু তার ইমেলটা ভেরিফাই হবে। আমি আপাতত একটা এক্সিস্টিং একটা অ্যাকাউন্টে আমি লগ ইন করি। আমাদের ইউজার যখন ফার্স্টেই আমাদের অ্যাপে লগ ইন করবে তখন সে এই পেজে আসবে, আর এই পেজের মাধ্যমে আমাদের সবগুলো ফিচার্স সে অ্যাক্সেস করতে পারবে। প্রথমে যদি আমি বাম পাশে দেখি আমাদের এখানে সাবজেক্টস আছে। তো সাবজেক্ট হচ্ছে মূলত যে কোনো একটা সাবজেক্ট আমাদের ইউজার এখানে অ্যাড করতে পারবে এবং ওই সাবজেক্ট রিলেটেড বিভিন্ন কন্টেন্ট বা টপিক সে জেনারেট করতে পারবে। দেখা যায় যখন আমরা হচ্ছে কোনো সাবজেক্ট নিয়ে কোনো টপিক নিয়ে পড়াশোনা করি তখন অনেক সময় আমরা এআই চ্যাটবোর্ডগুলো ইউজ করে, যেমন চ্যাট জিপিটি বা জেমিনা ইউজ করে বিভিন্ন কন্টেন্ট জেনারেট করি, কিন্তু ওই জেনারেটেড কন্টেন্টগুলো কিন্তু আমাদের কাছে আর সেফ থাকে না। অনেক সময়গুলো হিস্ট্রিতে থাকে বাট এগুলো খুঁজে পাওয়া যায় না পরবর্তীতে। বাট এখানে যেটা হবে সেটা হচ্ছে যখন একজন ইউজার কোনো একটা টপিকে কোনো কন্টেন্ট জেনারেট করবে এগুলো কিন্তু তার প্রোফাইলে সবসময় সেফ থেকে যাবে এবং সে যে কোনো সময় এই কন্টেন্টগুলো সে অ্যাক্সেস করতে পারবে। ফর এক্সাম্পল এখানে অলরেডি একটা জাবার একটা টপিক কিন্তু অ্যাবস্ট্রাকশন জেনারেট করা আছে, বাট আমি যদি এখন একটা নতুন টপিক জেনারেট করতে চাই আমি জাস্ট এখানে টপিকের নাম দিব। ফর এক্সাম্পল আমি দিলাম পলিমরফিজম, আর এখানে হচ্ছে আমি ইনস্ট্রাকশনস দিতে পারি কী ধরনের টেক্সট বা আমি কন্টেন্টে কী কী চাচ্ছি। এখানে আমি দিলাম জেনারেট এক্সাম্পল কোডস, আর হচ্ছে আমি এখানে লেভেল সিলেক্ট করে দিতে পারবো সে কোন লেভেলের কন্টেন্ট জেনারেট করবে। সেক্ষেত্রে আমি যদি ডান দেই তাহলে কিন্তু এআইয়ের মাধ্যমে কন্টেন্ট জেনারেট হয়ে যাবে এবং আমি যদি আমার সাবজেক্টে যাই তাহলে কিন্তু আমি দেখতে পারবো যে আমার পলিমরফিজম কন্টেন্টটা জেনারেট হয়ে গেছে এবং ইউজার কিন্তু সবসময় এই কন্টেন্টগুলো অ্যাক্সেস করতে পারবে কারণ এই কন্টেন্টগুলো কিন্তু তার প্রোফাইলে সবসময় সেভ থাকবে। এছাড়াও কিন্তু আমি চাইলে এখানে নতুন সাবজেক্ট অ্যাড করতে পারি। ফর এক্সাম্পল আমি দিলাম ডেটা স্ট্রাকচার, লেভেল দিলাম ইউনিভার্সিটি। তাহলে কিন্তু আমার ডেটা স্ট্রাকচার নামে নতুন একটা সাবজেক্ট ক্রিয়েট হবে এবং ওই ডেটা স্ট্রাকচারে কিন্তু আমি নতুন করে ডেটা স্ট্রাকচারের বিভিন্ন টপিক নিয়ে কন্টেন্ট জেনারেট করতে পারবো। আর আমাদের জেনারেটেড কন্টেন্টগুলো কিন্তু আমাদের টেক্সট ফাইলে জমা থাকবে। এরপর হচ্ছে আমাদের ইমেজ আছে। তো ইমেজেস অনেক কন্টেন্ট আছে যেগুলো অনেক টপিকের কন্টেন্ট যেগুলো আমাদের প্রপারলি বুঝতে হলে আমাদের ইমেজের প্রয়োজন হতে পারে, অনেক ভিজুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে কিন্তু ইউজার চাইলে আমাদের ইমেজ জেনারেটর ইউজ করে সে কিন্তু প্রয়োজন মতো ইমেজ জেনারেট করে নিতে পারবে। এখানে সে যদি ডিসক্রিপশন দেয় এআইয়ের মাধ্যমে সে ইমেজ জেনারেট করতে পারবে।
বাট যেহেতু এখানে হচ্ছে ইমেজ জেনারেটের মতো কোনো টপিক না এটা, তো এটা আমি এখানে কোনো ইমেজ জেনারেট করিনি। এবার আসি আমাদের ডান পাশে যদি আমরা দেখি আমাদের 3টা আইকন আছে, এগুলো একটু এক্সপ্লেন করি। ফার্স্টে সবচেয়ে নিচে যে আইকনটা হচ্ছে একটা চ্যাটবট। তো আমরা একটা এআই চ্যাটবট এখানে ইন্টিগ্রেট করার চেষ্টা করেছি, যাতে আমাদের ইউজাররা যে কোনো টপিকে যদি কোনো কিছু বুঝতে না পারে, সে যেন ডিরেক্টলি এখান থেকে চ্যাটবটের কাছ থেকে সে আনসারটা পেয়ে যায়, যাতে তার অ্যাপ থেকে লিভ নিয়ে অন্য কোনো এআই চ্যাটবট ইউজ করতে না হয়। তো আমি যদি ফর এক্সাম্পল এখানে কোনো একটা টেক্সট সিলেক্ট করি, ধরো আমি এটা বুঝলাম না, তো আমি কিন্তু চাইলে এটা কপি করে এখানে গিয়ে চ্যাট জিপিটিকে বা যে এআই বটটা আছে এখানে আস্ক করতে পারি, তাহলে কিন্তু সে আমাকে এটা এক্সপ্লেন করে দিবে। বা হয়তো আমি এখানে যে কোডটা আছে আমি কোডটা বুঝতেছি না, আমি যদি এই কোডটা এখানে নিয়ে এটা এক্সপ্লেন করতে বলি, তাহলে কিন্তু এটার এক্সপ্লেনেশনটা আমি চ্যাটবটের কাছ থেকে পেয়ে যাব। এক্ষেত্রে ইউজারকে কিন্তু আবার অ্যাপ থেকে লিভ নিতে হবে না। এরপর আসি আমাদের নোটস। এটা হচ্ছে আমাদের নোটস ফিচার। তো এই নোটস ফিচার দিয়ে আসলে কী করব? অনেক সময় দেখা যায় আমরা আমাদের বিভিন্ন ক্লাসমেট বা ফ্রেন্ডসের কাছ থেকে বিভিন্ন নোটসের ছবি তুলে নিয়ে আসি, হ্যান্ড রিটেন নোটসের বিভিন্ন টিচারের নোটস ছবি তুলে নিয়ে আসি, কিন্তু ছবিগুলো বিভিন্ন বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকে। তো ওখান থেকে আমরা আমাদের প্রয়োজনীয় ইনফরমেশন অনেক সময় খুঁজে পাই না, বা অনেক সময় ছবিগুলো হারিয়ে যায়। তো বেটার হয় যদি আমরা ওই ছবি থেকে যদি টেক্সটগুলো এক্সট্র্যাক্ট করে একটা পিডিএফ ফাইল ক্রিয়েট করতে পারি, তাহলে কিন্তু আমরা খুব আমাদের প্রয়োজনীয় ইনফরমেশনগুলো সেভ করে রাখতে পারবো, এবং আমাদের যখনই প্রয়োজন তখনই কিন্তু আমি খুব ইজিলি এগুলো অ্যাক্সেস করতে পারবো। তো এখানে জন্য যেটা করতে হবে, আমরা এখানে দেখছি যে ক্লিক টু আপলোড অর ফটো। তো আমি যদি এখানে ক্লিক করি, আমি এখানে ফটো আপলোড করতে পারবো নোটসের। আমি এই দুইটা ছবি দিয়ে একটা এক্সাম্পল দেখাতে চাচ্ছি। ফর এক্সাম্পল আমি এই নোটের ছবি একটা পেজে কিছু লেখার নোট আপলোড করলাম, ওখানে যদি আমি আপলোড দেই, তাহলে কিন্তু এই যে ছবি থেকে যে টেক্সটগুলো আছে এগুলো কিন্তু এক্সট্র্যাক্ট করে আমাকে দিয়ে দেবে। এক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করেছি সেটা হচ্ছে গুগলের ডকুমেন্ট এআই এপিআই দিয়ে আমরা ইমেজ থেকে টেক্সট এক্সট্র্যাক্ট করতে পারছি। তো এখানে টেক্সট এক্সট্র্যাক্ট হওয়ার পর আমাদের কিন্তু দুটো অপশনস আছে। এদের আমরা যেভাবে টেক্সট এক্সট্র্যাক্টেড হয়েছে ওভাবেই আমরা পিডিএফ হিসেবে সেভ করতে পারবো, অথবা যেহেতু নোট থেকে যে টেক্সটগুলো জেনারেট হয় ওগুলো অনেক সময় ভালো থাকে না, বা ওখানে অনেক ইনফরমেশন থাকে না, আমরা কিন্তু ওই টেক্সটগুলোর ইউজ করে আরও বেটার একটা কন্টেন্ট জেনারেট করতে পারবো এআই দিয়ে। সেক্ষেত্রে কিন্তু আমরা রিজেনারেট উইথ এআইটাও ইউজ করতে পারি, তাহলে সে আমাদেরকে একটা বেটার কন্টেন্ট জেনারেট করে দিবে, যেটা আমরা পিডিএফ হিসেবে সেভ করতে পারবো। আর যদি আমার মাল্টিপল ইমেজেস থাকে আমি কিন্তু সেটাও করতে পারবো, যে এখানে হচ্ছে আমি আরেকটা ইমেজ অ্যাড করে দেই, তাহলে কিন্তু সে ওই ইমেজ থেকেও কিন্তু টেক্সট জেনারেট করে দিয়ে এটার সাথে অ্যাড করে দিবে, যাতে আমাদের মাল্টিপল পেজের একটা পিডিএফ হয়ে যাবে। আপাতত আমি জাস্ট সেভ এস পিডিএফ দিব। এখানে আমার পিডিএফের নাম দিতে পারি আমি মাই পিডিএফ। তো এখানে আমি ক্রিয়েট পিডিএফ দিলেই কিন্তু আমার পিডিএফটা জেনারেট হয়ে যাবে। আর আমি পিডিএফগুলো আমি কিন্তু চাইলেই এখান থেকে অ্যাক্সেস করতে পারবো খুব ইজিলি। এখানে আগে জেনারেট কিছু ছিল, নতুনভাবে মাই পিডিএফটা জেনারেট হয়ে গেছে। তো এভাবে চাইলে আমরা আমাদের ইমেজ নোটস থেকে কিন্তু আমরা খুব ইজিলি সবগুলো ইমেজ একসাথে করে একটা পিডিএফ ক্রিয়েট করে ফেলতে পারি। এবার আসি আমাদের কুইজ আইকনে। কুইজ আইকন যদি আমরা যাই, তাহলে আমরা আমাদের ফার্স্ট একটা টপিক সিলেক্ট করতে হবে। কুইজে যদি যাই তাহলে আমরা দেখবো হচ্ছে আমাদের একটা পেজ আসছে, এখানে হচ্ছে আমরা দুটো অপশনস দেখতেছি, এটা হচ্ছে টেক্সট টু ইউজ অর আপলোড অ্যান্ড এক্সট্র্যাক্ট টেক্সট ফ্রম আ পিডিএফ ফাইল। তো বেসিক্যালি এখানে আমরা দুইভাবে কুইজ জেনারেট করতে পারি। একজন ইউজার যে কোনো ধরনের টেক্সট যদি সে কপি করে এখানে পেস্ট করে, আমরা ওই টেক্সটের উপর বেস করে এআই দিয়ে কুইজ জেনারেট করে দিব, এবং এর মাধ্যমে ইউজার কোনো একটা টপিকে সে কতটুকু আন্ডারস্ট্যান্ড করছে সেটা বুঝতে পারবে। ফর এক্সাম্পল আমি যদি এখানে একটা কুইজ জেনারেট করতে চাই যে অ্যাবস্ট্রাকশন ইন জাভা, এই পুরো কন্টেন্টটা যদি আমি কপি করি এবং আমি যদি এখানে পেস্ট করি এবং 5টা কোয়েশ্চেন সিলেক্ট করলাম, মিডিয়াম ডিফিকাল্টি,
এবং জেনারেট কুইজ দেই, তাহলে কিন্তু সেই অ্যাবস্ট্রাকশন যে আমার জেনারেটেড কন্টেন্টটা ছিল ওইটার উপর বেস করে আমাকে 5টা মিডিয়াম লেভেলের কুইজ জেনারেট করে দিবে এবং অলরেডি দিয়ে ফেলেছে। এখানে স্টার্ট কুইজ দিলে কিন্তু আমি আমার কুইজগুলো দেখতে পারবো। এখানে আমি যে কোনো একটা আনসার সিলেক্ট করতে পারবো। আমি র্যান্ডমলি কিছু আনসার সিলেক্ট করলাম, তো দেখলাম আমি 0 পাইছি। তো কয়টা কারেক্ট আনসার হয়েছে সেটাও কিন্তু এখানে আমরা জেনে যেতে পারবো। এরপর যদি আমি চাইলে রিস্টার্ট দ্য কুইজ দিতে পারবো, অথবা আমি যদি রিস্টার্ট না দিয়ে যদি আমি আনসার্সগুলো জানতে চাই, তাহলে কিন্তু আমি এখানে শো আনসার্সে গেলে আমাকে সেই আনসার্সগুলো এখানে দেখিয়ে দেবে গ্রিন মার্ক করে। এখানে সব তো এ। আবার সেকেন্ড ওয়ে হচ্ছে কুইজ জেনারেট করার, আমরা কিন্তু পিডিএফ ফাইল, কোনো একটা প্রি এক্সিস্টিং পিডিএফ ফাইল ইউজ করেও কিন্তু আমরা কুইজ জেনারেট করতে পারি। ফর এক্সাম্পল আমি যদি ইচ্ছে এখান থেকে এই পিডিএফ ফাইলটা সিলেক্ট করি, তাহলে কিন্তু ওখান থেকে আমাকে টেক্সটটা এক্সট্রাক্ট করে দিবে এবং ওই টেক্সটের উপর বেস করেও কিন্তু আমি কুইজ দিতে পারবো। সিমিলারলি আমি আরেকটা কুইজ জেনারেট করি। যে আমার কুইজটা জেনারেটেড হয়ে গেছে। এখানেও কিন্তু আমি চাইলে আবার টেস্ট করতে পারবো আমার নলেজ। হ্যাঁ, এবার আমার 3টা কারেক্ট আনসার। তো এখানেও আমি সি আনসার্স দিয়ে আনসার্সগুলো দেখতে পারবো। তো এটা হচ্ছে আমাদের কুইজ। এরপর হচ্ছে আমরা দেখবো আমাদের আরেকটা ফিচার, সেটা হচ্ছে কোনো কন্টেন্ট সামারাইজার। এখানে যদি আমরা আসি, তাহলে আমরা প্রথমেই দেখবো দুটো অপশনস আছে। একটা হচ্ছে আমাদের এখানে কপি অ্যান্ড পেস্ট আ ভিডিও লিঙ্ক টু গেট সামারি অর আপলোড আ পিডিএফ ফাইল। তো এখানে আমি যদি কোনো একটা ইউটিউব ভিডিওর যদি লিঙ্ক আমি এখানে দেই, তাহলে কিন্তু সেই ভিডিওটা সামারি আমাকে সে ক্রিয়েট করে দিবে। ভিডিওর কী কনসেপ্টসগুলো কী কী, আর ভিডিওটা কী কী কন্টেন্ট নিয়ে বানানো সেটা আমাদেরকে জানিয়ে দিবে। অনেক সময় দেখা যায় আমাদের অনেক ভিডিও থাকে যেগুলো দেখার আমাদের সময় থাকে না, বা এগুলো আমরা দেখবো কিনা আমরা বুঝতে পারি না। আমরা কিন্তু খুব ইজিলি এটার কন্টেন্টগুলো কী নিয়ে তৈরি সেটা জেনে যেতে পারবো, এবং যদি আমাদের মনে হয় যে এটা আমাদের জন্য প্রয়োজন না, তাহলে আমরা স্কিপ করতে পারবো। তো আমি এটা দেখাই একটা ভিডিও। এই ভিডিওটার লিঙ্কটা আমি যদি কপি করি অ্যান্ড এখানে যদি আমি এটা পেস্ট করি, এরপর যদি আমি জেনারেট সামারি দেই, হ্যাঁ, সে সামারিটা আমাকে জেনারেট করে দিছে এবং এই ভিডিওটা কোন টপিক নিয়ে বানানো, দিস ভিডিও এক্সপ্লেইনস অ্যাবস্ট্রাক্ট ক্লাসেস ইন জাভা, এবং এটার বিভিন্ন কি কনসেপ্টসগুলো কিন্তু আমাকে সে এক্সপ্লেন করে দিছে। তো আমার যদি মনে হয় যে না এই ভিডিওটা দেখার দরকার আছে, তাহলে কিন্তু আমি এখন একটু দেখতে পারবো। বাট যদি আমার মনে হয় যে কনসেপ্টগুলো আমার জানার দরকার নাই, আমি চাইলে স্কিপ করতে পারি বা নতুন একটা ভিডিও দিয়ে সেটার সামারি আমি জেনারেট করতে পারি। আর আরেকটা অপশন হচ্ছে আমরা কিন্তু পিডিএফ ফাইল এখানে আপলোড করতে পারবো। অনেক সময় অনেক বড় পিডিএফ ফাইল থাকে যেগুলো আর হয়তো আমাদের সময় থাকে না পুরোপুরি এটার কনসেপ্টগুলো জানার। আমি যদি চাই যে ইজিলি কিন্তু এটার আমি সামারাইজ করে একটা ভার্সন ক্রিয়েট করতে পারবো এবং সেটাতে আমি বুঝতে পারবো পিডিএফটার আসলে কনসেপ্টসটা কী কী, এখানে কী কী কন্টেন্ট আছে। তো এটা যদি আমি করি, তাহলে জেনারেট সামারি দেই, এই যে আমার কিন্তু এই যে পিডিএফটার একটা সামারি সে জেনারেট করে দিছে। ইভেন সে অনেক সময় আমাদেরকে হচ্ছে অন্য জিনিসটা বেটার আন্ডারস্ট্যান্ড করার জন্য বিভিন্ন ওয়েবসাইটে কিন্তু আমরা লিঙ্ক দিয়ে দেয়। এভাবে আমরা কিন্তু আমাদের অ্যাপটা ইউজ করে পিডিএফ ফাইল অথবা ভিডিও ফাইলের সামারি আমরা জেনারেট করতে পারবো এবং ওই সামারি থেকে আমরা কী কনসেপ্টসগুলো জেনে যেতে পারবো। এতে করে আমাদের অনেক লম্বা ভিডিও বা পিডিএফ পড়তে হবে না, আমাদের অনেক সময়টা বেঁচে যাবে। এরপর যদি আমরা আবার আমাদের প্রোফাইল মেইন পেজে যাই, দেন আমরা যদি আমাদের প্রোফাইলে যাই, আমরা কিন্তু আমাদের সাবজেক্টগুলোর একটা লিস্ট পাবো। আমরা চাইলে যে কোনো সাবজেক্ট কিন্তু আমরা চাইলে এখান থেকে ডিলিট করে দিতে পারবো। যে আমাদের ফাইলটা ডিলিট হয়ে গেল। যদি আমি লগ আউট করে ফেলি, তো আমাদের অ্যাপটার মূল উদ্দেশ্যই আসলে যে এআই বিভিন্ন টেকনোলজিগুলো যাতে স্টুডেন্টদের কাছে মোর অ্যাক্সেসেবল হয় এবং স্টুডেন্টরা খুব ইজিলি এগুলো ইউজ করতে পারে। আমরা আমাদের অ্যাপটা ক্রিয়েট করার জন্য আমাদের ফ্রন্ট এন্ড আমরা ইউজ করেছি রিয়েক্ট, আর
স্টাইল করার জন্য টেলউইন্ড সিএসএস ব্যবহার করেছি, আর আমাদের ব্যাক এন্ড টেকনোলজি হচ্ছে স্প্রিং বুট। আর আমাদের ডেটাবেস হিসেবে আমরা ইউজ করেছি মঙ্গোডিবি, আর আমাদের ফাইল স্টোর করার জন্য আমরা ফায়ারবেস স্টোরেজটা ইউজ করেছি। আমাদের ফ্রন্ট এন্ডের কোড হচ্ছে আমাদের রিয়েক্ট জিএসের কোড। এক্ষেত্রে আমাদের বিভিন্ন পেজেস আর কন্টেন্টসগুলো এখানে, কম্পোনেন্টসগুলো এখানে আছে। এই একাডেমির ব্যাকএন্ডে আমরা যে ফ্রেমওয়ার্কটা ইউজ করছি এটা হচ্ছে স্প্রিং বুট ফ্রেমওয়ার্ক। এই ফ্রেমওয়ার্কে আমাদের ফ্রন্ট এন্ড থেকে যে রিকোয়েস্টগুলো আসবে সেগুলো এইখানে প্রথমে অথেন্টিকেশন বা লগ ইন রেজিস্ট্রেশন জন্য রিকোয়েস্টগুলো, এগুলো অথেন্টিকেশন সার্ভারটা হ্যান্ডেল করবে। অ্যান্ড এই কাজের জন্য কোনো প্রকার ফিল্টার ক্রস করতে হবে না। অ্যান্ড অথেন্টিকেশন যদি সাকসেসফুল হয় সেক্ষেত্রে আমাদের এই অথেন্টিকেশন সার্ভার একটা জেডাব্লিউটি টোকেন রিটার্ন করবে ইউজারের কাছে। অ্যান্ড পরবর্তী সকল রিকোয়েস্টে ওই টোকেনটা হেডার ইনক্লুড করতে হবে। অ্যান্ড পরবর্তী রিকোয়েস্টগুলো অবশ্যই বাকি সকল রিকোয়েস্ট এই জেডাব্লিউটি অথেন্টিকেশন ফিল্টার ক্রস করে দেন এমবিসি রিকোয়েস্ট ম্যাচারে আসবে। অ্যান্ড তারপর সেই রিকোয়েস্টের এন্ড পয়েন্ট অনুযায়ী তার নিজ নিজ মডিউলে চলে যাবে। এখানে আমি মূলত প্রজেক্টটাকে 3টা অংশে ভাগ করছি। মূলত এআই রিলেটেড যে কার্যক্রমগুলো সেগুলো এআই কন্ট্রোলার হ্যান্ডেল করে, অ্যান্ড ফাইল আপলোড ডাউনলোড অ্যাটসেট্রা যেই কার্যক্রমগুলো আছে সেগুলো ফাইল কন্ট্রোলার হ্যান্ডেল করে। আর অথেন্টিকেশন সার্ভার মূলত লগ ইন রেজিস্টার এই জাতীয় বিষয়গুলো হ্যান্ডেল করে থাকে। পরবর্তীতে এন্ড পয়েন্ট অনুযায়ী যখন রিকোয়েস্টগুলো এআই কন্ট্রোলারের কাছে আসে, দেন এআই কন্ট্রোলার মূলত তার যে সার্ভিস ক্লাস আছে অ্যান্ড সেটা থ্রুতে এআই মডেলস যেটা এলএলএম মডেল বা ক্লাউড সার্ভিসেস কাছে সেই রিকোয়েস্টগুলো বা প্রম্পটগুলো পাঠিয়ে দেয় এইচটিটিপি রিকোয়েস্ট আকারে। অ্যান্ড মডেলের যে রেসপন্সটা আসে সেই রেসপন্সটা সে প্রসেসিং করে অ্যান্ড কিছুটা ক্লিন আপ করে তা দুইটা কাজ করে। প্রথমে সে সেটা ফাইল ম্যানেজারে জমা রাখে যাতে করে পরবর্তী ইউজে এই ইনফরমেশনগুলো আমরা ইউজ করতে পারি। অ্যান্ড দ্বিতীয়ত সে একটা কপি অফ দ্যাট সে এআই কন্ট্রোলার থ্রুতে রিকোয়েস্ট যে করেছে অর্থাৎ ইউজারের কাছে ফেরত পাঠিয়ে দেয়। অ্যান্ড এআই কন্ট্রোলার মূলত যে কাজগুলো করে সেগুলো হচ্ছে সে কাস্টম টপিক জেনারেশন করে, অর্থাৎ ইউজারের রিকোয়ারমেন্ট ওয়াইজ সেই তার সাবজেক্ট অ্যান্ড রিকোয়ারমেন্ট ওয়াইজ সে একটা তার জন্য কাস্টমাইজড লেসন জেনারেট করে দেয়। অ্যান্ড ওই লেসনের উপর বেস করে কিছু কুইজ জেনারেশনের কাজগুলো করে, তার ইমেজ বা ফাইল থেকে টেক্সট জেনারেট করে পিডিএফ তৈরি করার কাজটা করে, ইউটিউব ভিডিওর সামারাইজেশন করার প্রসিডিউরটা করে। অ্যান্ড ইউটিউব ভিডিও সামারাইজেশনের যে প্রসিডিউরটা এই এআই কন্ট্রোলারটা হ্যান্ডেল করে। সরাসরি ইউজার থেকে অথবা এআই কন্ট্রোলার থেকে যখন ফাইল ম্যানেজারের কাছে কোনো রিকোয়েস্ট আসে সেটা এই ফাইল ম্যানেজার হ্যান্ডেল করে। অ্যান্ড ফাইল ম্যানেজার মূলত এআই জেনারেটেড কন্টেন্টগুলো ডেটাবেসে আপলোড করে, অ্যান্ড ইউজারের যেই ইনফরমেশনগুলো আছে এগুলো ডেটাবেসের সাথে যোগাযোগ এই কাজগুলো করে। এইখানে একটা বিষয় হচ্ছে যে যখন যে সকল ইমেজেস বা পিডিএফ ফাইলগুলো জেনারেট করা হইতেছে ওগুলো আমরা ডেটাবেসে জমা না করে ওগুলো আমরা সিডিএন সার্ভারে জমা করতেছি। অ্যান্ড এই সিডিএন সার্ভারের যে লিঙ্কটা, ওই সিডিএন সার্ভার থেকে যে লিঙ্কটা রিটার্ন করতেছে ওই লিঙ্কটা আমরা ডেটাবেস জমা রাখতেছি। এখানে ডেটাবেস হিসেবে আমরা ব্যবহার করছি মঙ্গোডিবি, অ্যান্ড সিডিএন সার্ভার হিসেবে আমরা ব্যবহার করছি ফায়ারবেস। এবার আমরা একটু ব্যাক এন্ডের কোডটা দেখি। আমাদের ব্যাকের ভিতর জাভা ফোল্ডার, অ্যান্ড দেন জাভা ফোল্ডারের ভিতরে এই যে com.aacademy ব্যাকএন্ড, এটার ভিতরে আমরা মেনলি 4টা ফোল্ডার দেখতে পাচ্ছি: এআই ম্যানেজার, ফাইল ম্যানেজার, সিকিউরিটি অ্যান্ড এক্সেপশনস। সিকিউরিটি যে ফোল্ডারটা এটা মূলত অথেন্টিকেশন রিলেটেড। এখানে আমাদের অথেন্টিকেশনের জন্য যে প্রয়োজনীয় ক্লাসগুলো আছে সেগুলো আছে অথেন্টিকেশন ডিটিও বা ডাটা ট্রান্সফার অবজেক্ট, অথেন্টিকেশনের সিকিউরিটি কনফিগারেশন, অথেন্টিকেশনের কন্ট্রোলার, যাওয়া ওয়েব টোকেনের জন্য যে প্রয়োজনীয় ক্লাসগুলো, অ্যান্ড যে সকল মডেলগুলো ইউজার এন্টিটি মডেল বা রোল মডেল বা কনফার্মেশন টোকেনের যে মডেল, এগুলো আমরা এই অথেন্টিকেশনের যে ফোল্ডারটা সিকিউরিটি ফোল্ডার এটার মধ্যে আছে। অ্যান্ড রিপোজিটরি, এখানে যে ইউজার রিপোজিটরি যেগুলো ডেটাবেসের সাথে যোগাযোগের জন্য প্রয়োজন সেগুলো আছে। আর কিছু সার্ভিস আছে যেটা বেসিক্যালি কন্ট্রোলের সাথে ইন্টারাকশন করে। আমরা যদি প্রথম ফোল্ডারটা দেখি একদম উপরে এআই ম্যানেজার ফোল্ডার, এই এআই ম্যানেজার ফোল্ডারটা বেসিক্যালি এআই এর যে মডেলগুলো আছে এগুলোর সাথে ইন্টারাকশন করে। অ্যান্ড এখানে আরও 4টা পাথ বা ফোল্ডার আছে, ফাইল পাথ বা ফোল্ডার, যেগুলো হচ্ছে কনফিগারেশন, কন্ট্রোলার, ডাটা ট্রান্সফার অবজেক্ট অ্যান্ড সার্ভিসেস।
সো এআই কন্ট্রোলারটা মেইনলি আমাদের যে এআই এর জন্য যে সকল রিকোয়েস্টগুলো আছে সেগুলো হ্যান্ডেল করে, অ্যান্ড এই রিকোয়েস্টগুলো সে হ্যান্ডেল করার জন্য সে সার্ভিস ফোল্ডারের যেই মেথডগুলো আছে এআই সার্ভিস ফোল্ডার সেগুলোই হেল্প নেয়। অ্যান্ড এইখানে আমাদের কিছু ডাটা ট্রান্সফার অবজেক্ট আছে যেগুলো মূলত এআইকে ডাটা পাঠানোর সময় অ্যান্ড ফেচ করার সময় কাজে আসে। তবে যেহেতু এআই ফোল্ডারটা সরাসরি ডাটাবেজের সাথে কোনো যোগাযোগ করে না, তাই এটাতে কোনো মডেল ক্লাসেস নাই। আর এক্সেপশন হচ্ছে বেসিক্যালি এক্সেপশন ফোল্ডারের ভিতরে আমাদের একটা এরর অবজেক্ট আছে যেটা আমরা বিভিন্ন সময় এরর দেওয়ার জন্য আমরা ব্যবহার করে থাকি। আর ফাইল ম্যানেজারটা হচ্ছে আমাদের যে থার্ড ফোল্ডার, যেটাই মূলত ডাটাবেজের সাথে ইন্টারাকশনগুলো করে থাকে। ফাইল ম্যানেজার যে কন্ট্রোলার আছে এখানে আমাদের ফাইল কন্ট্রোলার, এটা বেসিক্যালি ডাটাবেজে আমাদের ইউজারের ইনফরমেশনগুলো আপলোড, ডাউনলোড, জমা রাখা, এরকম বিভিন্ন কার্যক্রমগুলো করে থাকে। টপিক অ্যাড করা, নতুনভাবে সাবজেক্ট অ্যাড করা, এটসেট্রা এটসেট্রা। আর আমাদের যে ফায়ারবেস কন্ট্রোলারটা আছে এটা বেসিক্যালি আমাদের যে সিডিএন সার্ভারটা আছে ফায়ারবেস, এই ফায়ারবেসের সিডিএন সার্ভারের সাথে ইন্টারাকশনগুলো কমপ্লিট করে। আর ডাটা ট্রান্সফার অবজেক্ট হিসেবে এখানে আমাদের 6-7টা ক্লাস আছে যেগুলো বেসিক্যালি রিকোয়েস্ট হ্যান্ডেলিংয়ের সময় বা রেসপন্স পাঠানোর সময় কাজে আসে। অ্যান্ড বেসিক যে কয়েকটা মডেল যেটা হচ্ছে টপিক এন্টিটি, ইউজার টপিক ম্যাপ অ্যান্ড ফাইল এন্টিটি, এগুলো আমরা ডাটাবেসের সাথে আপলোড করি। সেক্ষেত্রে এই মডেলগুলো আমাদের হেল্প করে। অ্যান্ড রিপোজিটরি হিসেবে আমাদের টপিক রিপোজিটরি অ্যান্ড ইউজার টপিক ম্যাপ রিপোজিটরি আর কিছু সার্ভিস ক্লাসেস আছে। আচ্ছা, এখানে আমাদের যে এখানে আমাদের ইউজারের যে এন্টিটিটা সেটা আমাদের সিকিউরিটি ফোল্ডারের ভিতরে মডেলস আছে। অ্যান্ড ইউজার এন্টিটির মধ্যে আমরা মেনলি ইউজারের নাম, ইমেল, পাসওয়ার্ড অ্যান্ড টপিকস, তার যে সকল টপিকগুলো তার নাম, তার ইমেলের অ্যাগেনস্টে জমা থাকা উচিত, অর্থাৎ একটা ম্যাপ এটা, যেটা হচ্ছে বেসিক্যালি আমাদের সাবজেক্ট অ্যান্ড সাবজেক্টের সাথে টপিকের যে ম্যাপিংটা, ওই ম্যাপিংটা করে অ্যান্ড এটা সে জমা রাখে। আর কিছু রোজ, যেটা আমাদের রোজগুলো আমাদের ইউজারের রোলের উপর ভিত্তি করে সে কোন কোন ফিচার দিতে পারবে কিংবা পারবে না, সেগুলা এই রোলসে তার জমা থাকে, তার কী কী রোলস আছে এটাই। আমাদের ব্যাক এন্ডে ইউজার যতগুলো রিকোয়েস্ট পাঠাবে সেই জিনিসগুলো অবশ্যই প্রথমে এই যে ডাব্লিউটি অথেন্টিকেশন ফিল্টারকে ক্রস করে যেতে হবে। অ্যান্ড এই যে ডাব্লিউটি অথেন্টিকেশন ফিল্টারটা অলওয়েজ চেক করে যে হেডার হিসেবে যে টোকেনটা দেওয়া আছে সেটা কি অথরাইজড কিনা বা সেটা কি অ্যাকুরেট কিনা। আর যে ডাব্লিউটি ডিকোডার, এটা হচ্ছে একটা হেল্পিং ক্লাস, এটা বেসিক্যালি আমাদের যে অথেন্টিকেশন ফিল্টার সেখানে যা টোকেনটাকে ডিকোড করতে আর জেনারেটরটা জেনারেট করতে হেল্প করে, এই ফাংশনালিটিগুলো প্রোভাইড করে। সো JW ডিকোডার আমাদের যেই টোকেনগুলো ডিকোড করতে ফাংশনালিটি প্রোভাইড করে, অ্যান্ড JW জেনারেটর টোকেনটা জেনারেট করার ফাংশনালিটিটা প্রোভাইড করে। থ্যাংক ইউ ভেরি মাচ।